জাপানের হিদা শহরের একটি প্রত্যন্ত কোণে পর্বতের গহ্বরে জাপান সরকার একটি বিশাল গর্ত তৈরি করছে, যার খরচ প্রায় $1.5 বিলিয়ন, এবং এটা তাদের এক বিশাল আশ্চর্যজনক আবিষ্কার, যা করতে 20 বছরেরও বেশি সময় লাগবে। বিশেষ একটি কারণে তারা এই গর্ত তৈরি করছে, যার দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 70 মিটার। এই গোপন ঘাঁটি আক্ষরিক অর্থে কেউই খুঁজে পাবে না, কারণ এই গর্তটি আড়াআড়িভাবে একটি পর্বতের নিচে লুকিয়ে রয়েছে। তাদের এই পরিকল্পনা সফল হলে গর্তটিকে দেখতে ঠিক এরকম লাগবে। ইতিমধ্যে আমরা সবাই জানি টেকনোলজিতে জাপান গোটা বিশ্বের এক অন্যতম সেরা দেশ। বুলেট ট্রেন থেকে শুরু করে রোবোটিক্সে তাদের অনবদ্য সব আবিষ্কার রয়েছে, কিন্তু এবার তারা এক অন্য পদক্ষেপ নিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো জাপান কেন পর্বতের নিচে এই গর্তটি তৈরি করছে, এটি আসলে কি এবং তারা এখানে আসলেই কি করতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। জাপানের এই কর্মকাণ্ডের পিছনের রহস্য জানতে হলে আগে আপনাকে জানতে হবে মহাবিশ্বের কিছু সাবটমিক কণা এবং তাদের পেছনের বিজ্ঞান সম্পর্কে। আমাদের মহাবিশ্ব কোয়ার্ক, বোসন এবং তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র নিউট্রিনোর মতো সাবটমিক কণা দ্বারা গঠিত। একটি নিউট্রিনো হলো একটি উপপরমাণু কণা, যা মহাবিশ্বের অজস্র কণাগুলির মধ্যে একটি। এই কণাগুলি একটি অদ্ভুত উপায়ে চলাচল করে। এরা মহাকাশের মধ্যে দিয়ে উড়ে যায়, কিন্তু অন্য কোনো জিনিসের সাথে সংঘর্ষ বা সংযোগ করে না, যে কারণে এই কণাগুলিকে ভুতুড়ে কণাও বলা হয়। এমনকি এই কোটি কোটি কণা প্রতিনিয়ত আপনার শরীরের মধ্যে দিয়ে চলাচল করছে, কিন্তু আপনি বুঝতেও পারছেন না। এখন যদি আপনি ভাবেন এটি কিভাবে ঘটে এবং মহাবিশ্বের এই অদৃশ্য কণাগুলির সাথে বিজ্ঞানী বা কিভাবে পরিচিত হলো, এবং এর কাজই বা কি, এই কণা কেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সম্ভবত আপনার ভাবনায় আসতে পারে তাহলে মহাবিশ্বের এই ক্ষুদ্রতম অদৃশ্য কণাগুলিকে শনাক্ত করা খুবই কঠিন হবে। তবে চিন্তার কিছু নেই, এই কণা শনাক্ত করার একটি উপায় রয়েছে, যেখানে উচ্চ গতিতে তুলনামূলক বড় নিউট্রিনো কণাগুলিকে একত্রিত করা যায় এবং প্রতিক্রিয়া রেকর্ড করা যায়। CERN এর বিজ্ঞানীদের দ্বারা তৈরি লার্জ হ্যাড্রন কোলাইডার মেশিনে এটি ইতিমধ্যে ধরা পড়েছে। এছাড়াও এই কণা পর্যবেক্ষণ করার আরও একটি উপায় রয়েছে, যার জন্য প্রয়োজন আদর্শ একটি শান্ত এবং শান্তিপূর্ণ জায়গা। আর জাপানে এই শান্তিপূর্ণ জায়গার অভাব নেই। এটি হলো জাপানি পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি ছোট্ট শহর কামিওকা, এবং এর কিছুটা দূরে মাউন্ট নিজুগো, যেখানে অবস্থিত হাইপার ক্যামিওকান্ডে যাওয়ার পাহাড়ি পথ। এটি একটি $600 মিলিয়ন বিজ্ঞান প্রকল্প পরীক্ষাগার, যা টোকিও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবং 21টি দেশের গবেষকদের দ্বারা সমর্থিত। একবার এই নির্মাণ প্রকল্প সম্পূর্ণ হলে এটি বিশ্বের বৃহত্তম নিউট্রিনো অবজারভেটরি এবং জাপানের প্রযুক্তি ও আবিষ্কারের একটি শ্বাসরুদ্ধকর কীর্তি হবে। তবে এই শ্বাসরুদ্ধকর কীর্তি জাপানে প্রথমবার নয়, এটি এই অঞ্চলের তৃতীয়তম কামিওকান্ডে হতে চলেছে। জাপানের এই অংশটি দস্তা খনি শিল্পের জন্য পরিচিত, এবং এটি একটি স্থানীয় খনি কোম্পানির দ্বারা 1983 সালে প্রথম কামিওকা পারমাণবিক ক্ষয় পরীক্ষা কেন্দ্র বা সংক্ষেপে কামিওকান্ডে গবেষণা কেন্দ্র হিসেবে নির্মাণ শুরু হয়েছিল, এবং এর সাফল্য 1996 সালে সুপার কামিওকান্ডের জন্ম দেয়, এবং বর্তমানে নির্মাণ করা হচ্ছে হাইপার কামিওকান্ডে, একটি পাহাড়ের শিলায় খোদাই করা একটি বিশাল গর্ত এবং তার মাঝখানে একটি ফাঁপা সিলিন্ডার এবং বেসমেন্ট সহ বিভিন্ন গৌণ সুড়ঙ্গ, যার মাধ্যমে এখানে পৌঁছানো সম্ভব। এর উচ্চতা 88 মিটার এবং 69 মিটার চওড়া, যার মধ্যে হামেশাই একটি বিমান বোয়িং 747 ল্যান্ড করার জন্য যথেষ্ট। এই গবেষণা কেন্দ্র কিভাবে কাজ করে এই বিষয়টি আমরা পরে আলোচনা করছি। আপাতত দেখার বিষয় যে এটি এই পর্বতের মাঝে কিভাবে তৈরি করা হলো। হাইপার ক্যামিওকান্ডের প্রথম পরিকল্পনা 1999 সালে শুরু হয়। এরপর 2 দশকেরও বেশি সময় ধরে উন্নয়ন কাজ শুরু হয় 2021 সালের মে মাসে। একটি ড্রিল এবং বিস্ফোরণ কৌশল ব্যবহার করে অ্যাক্সেস টানেল এবং 2 কিলোমিটার অ্যাপ্রোচ টানেল খনন করতে 9 মাস সময় লাগে। তারপর একটি মসৃণ এবং আরও স্থিতিশীল পৃষ্ঠ তৈরি করতে কংক্রিট দিয়ে স্প্রে করা হয়েছিল, যে মসৃণ টানেলগুলি গবেষণা কেন্দ্রের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এবং যেহেতু গবেষণা কেন্দ্রটি পর্বতশৃঙ্গের 681 মিটার নিচে অবস্থিত, তাই একটি গম্বুজ আকৃতির কাঠামো তৈরি করা হয়েছিল। এর প্রায় 2 বছর পর 2023 সালের অক্টোবরে সমস্ত পাথরের বিশাল ওজন ধরে রাখার জন্য স্টিল ধাতু দ্বারা শক্তিশালী করা হয়েছিল। এরপর ইঞ্জিনিয়াররা প্রকল্পের পরবর্তী পর্যায়ে 71 মিটার শিলা ভেদ করে বিশাল গুহাটি তৈরি করে, যে শিলাপাথর কেটে এই কেন্দ্রটি তৈরি করতে কর্মীদের জন্য একটি কঠোর পরিশ্রম ছিল, কিন্তু এই পরিশ্রমই নিউট্রিনো সাক্ষাতের একমাত্র উপায় ছিল। যাই হোক, গবেষণা কেন্দ্রটি সমুদ্রপৃষ্ঠের প্রায় 1.7 কিলোমিটার নিচে অবস্থিত। এত নিচে অবস্থিত হওয়া সত্ত্বেও
নিউট্রিনোগুলির জন্য এটি কোনো সমস্যা নয়, কারণ তারা গোটা পৃথিবীর আকাশ পাতাল সর্বস্থানে সহজেই বিচরণ করতে পারে। কিন্তু সমস্যা হলো একটাই, যে এই নিউট্রিনো মহাজাগতিক রশ্মি এবং অন্যান্য পটভূমির মধ্যে দিয়ে আসার সময় বিকিরণের কারণে বিজ্ঞানীদের পরীক্ষাগুলিতে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। যাই হোক, জাপানের এই গর্ত খনন প্রক্রিয়া 2025 সালে সম্পূর্ণ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে, কিন্তু সেই সময় একটি একক উপপরমাণু কণা শনাক্ত করতে আরও কিছু তৈরি করা বাকি রয়েছে। প্রথমে গর্তের চারদিকে কংক্রিটের 2টি স্তর এবং পাকাপোক্তভাবে একটি জলরোধী স্তর তৈরি করতে হবে, কারণ এই গর্তটি বিশ্বের সবচেয়ে বড় জলের ট্যাঙ্কে পরিণত হতে চলেছে। একবার সম্পূর্ণ জলরোধী হয়ে গেলে এই বিশাল গর্তে 260 মিলিয়ন লিটার জল পাম্প করা হবে, যা বিশ্বের বৃহত্তম অ্যাকুয়ারিয়াম ইউনাইটেড আরবের আবুধাবিতে অবস্থিত সি ওয়ার্ল্ডের চেয়ে প্রায় 4.5 গুণ বড় হবে। পাহাড় প্লাবিত জল দ্বারা এই গর্ত পূরণ করা হবে এবং এটি পূরণ করতে প্রায় অর্ধ বছর সময় লাগবে। এই জল যতটা পরিষ্কার হবে, ইউভি লাইট এবং জলে তৈরি অন্যান্য উপকরণ সম্পর্কে বিজ্ঞানীদের বুঝতে আরও সুবিধা হবে। আসলে এই জলের বিশাল ট্যাঙ্কটি বিজ্ঞানীরা তৈরি করছে নিউট্রিনো সাব অ্যাটমিক কণাকে শনাক্ত করার উপযুক্ত মাধ্যম হিসাবে। যখন নিউট্রিনো ট্যাঙ্কের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং এর মধ্যে থাকা ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, তখন একটি মৃদু আলো তৈরি করবে, যাকে ড্রিঙ্ক অফ রেডিয়েশন বলা হয়। এই গোটা ব্যবস্থাটি এই কারণেই তৈরি করা হচ্ছে যে জলে ভরা এই বিশাল ট্যাঙ্কে মৃদু আলো দেখার জন্য। হাইপার কামিওকাণ্ডে এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, তবে এটি দেখতে কেমন হবে তার একটি ধারণা পেতে পূর্বে নির্মিত সুপার কামিওকাণ্ডকে দেখা যেতে পারে, যা হাইপার কামিওকাণ্ডের আকারের অর্ধেকেরও কম। সম্প্রতি এই গর্তটি নিষ্কাশন করা হয়েছে, কারণ ইঞ্জিনিয়াররা এর মধ্যে থাকা ফটো ডিটেক্টরগুলির রক্ষণাবেক্ষণ করছেন, যা 1000 লাইট সেন্সার একসাথে একটি বিশাল ক্যামেরা হিসেবে কাজ করে। সুপার কামিওকাণ্ডেতে থাকা এই লাইট এতই সংবেদনশীল যে একটি একক লাইট সেন্সর টর্চের আলো চাঁদকে শনাক্ত করতে পারে। এই লাইটগুলি একসাথে একটি দৈত্যাকার ক্যামেরা হিসেবে কাজ করে, যা নিউট্রিনো এবং ইলেকট্রন বিক্রিয়াকে চিহ্নিত করে এবং ডেটা প্রদান করে। অন্যদিকে হাইপার কামিওকাণ্ডেতে এই লাইট সংখ্যা 40,000 তৈরি করা হচ্ছে এবং প্রতিটি লাইট পূর্বের তুলনায় দ্বিগুণ সংবেদনশীল, কারণ এটি বিশেষভাবে 226 মিলিয়ন লিটার বিশাল জলরাশির মধ্যে কাজ করার জন্য ডিজাইন করা হচ্ছে। 2025 সালে নির্মাণ সম্পূর্ণ শেষ হয়ে গেলে 2027 সালের মধ্যে হাইপার কামিওকাণ্ডেতে নিউট্রিনো পরীক্ষা নিরীক্ষা শুরু হতে পারে। এতক্ষণে একটি প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আসলে কেন এই নিউট্রিনো অবজারভেটরি তৈরি করা হচ্ছে। এটি কি এমন গুরুত্বপূর্ণ যে জাপান সহ আরও 21টি দেশ এই নিউট্রিনো শনাক্তকরণের কাজে নিযুক্ত হয়েছে? এই প্রশ্নের উত্তর জানার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমাদের বিজ্ঞান কি এখনও পর্যন্ত গোটা ইউনিভার্সের সমস্ত কিছু আবিষ্কার করতে পেরেছে? হয়তো এর উত্তর অবশ্যই না হবে। জাপানের এই হাইপার কামিওকাণ্ডের পরীক্ষা হলো একটি নিউট্রিনো অবজারভেটরি, অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে নিউট্রিনো, তাদের অ্যান্টিম্যাটার প্রতিপক্ষ এবং অ্যান্টি নিউট্রিনোর আচরণের পার্থক্য অধ্যয়ন করবে, যে পরীক্ষাটি পদার্থবিজ্ঞানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়তো পদার্থবিজ্ঞানের অমীমাংসিত প্রশ্নগুলির সমাধানের জন্য এই ডিজাইন করা হয়েছে। পৃথিবী, বায়ুমণ্ডল, সূর্য এবং মহাজগতের মধ্যে প্রাকৃতিক উৎস থেকে যখন নিউট্রিনো এই হাইপার কামিওকাণ্ডেতে প্রবেশ করবে, তখন এর প্রোটন ক্ষয় অনুসন্ধান করা হবে, যা আমাদের ইউনিভার্স এবং প্রাথমিক কণার রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করবে। এবং সুপারনোভা এক্সপ্লোশন থেকে আসা নিউট্রিনো পরীক্ষা করে মহাবিশ্বের ইতিহাস সম্পর্কে আরও জানা যাবে। মূলত এটি একটি রিভলিউশনারি ইনভেনশন হতে চলেছে। এই সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি আপনার কেমন লেগেছে? ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।